অনেক স্লো হয়ে গেছে হার্ড ড্রাইভ। মানে আমি এতদিন এসএসডি চালাইতাম, তো এসএসডি অনেক মানে হাই পারফরমেন্স দেয়, আর ড্রাইভের উপর অনেক প্রেশার পড়তেছে। আমার দেখা দেখি ল্যাপটপ ইয়ে সারাদিন করে দেন ভাইয়া, কেটে ইয়ে করেন ভাইয়া, কেটে আবার একটু ইয়ে করেন। আচ্ছা চলেন আমরা এখন পুরো এইচটিএমএল সিএসএস দিয়ে একটা পুরো একটা ধরেন ল্যান্ডিং পেজের মতো করে বানাবো। তো আমার এখানে আমি একটু আমার ইয়াতে যাই, ক্লাসে প্র্যাকটিসগুলোতে যাই, এখানে আসি। ধরেন আমরা এরকম একটা ওয়েবসাইট বানাবো, ঠিক ভাইয়া আছে? শেয়ার হয় না, স্ক্রিন শেয়ার হয় না। আচ্ছা আমরা এইচটিএমএল সিএসএস দিয়ে একটা ভাইয়া পুরো একটা তো প্রজেক্ট তৈরি অলরেডি করব। অলরেডি 10টা বাজে ভাইয়া, এখন কি করে তো শেষ করতে পারবেন? আপনারা 1 ঘন্টার মতো সময় দেন, আমরা মোটামুটি একটু শুরু করি নাকি, যেহেতু আজকে ক্লাসই শুরু করলাম লেট করে আমরা। আপনাদের কি কাজকর্ম আছে? এই কারণে তো 9টায় দিলাম, যে সবাই একটু সময় দিবে, আমিও টাইম দিলাম কারণ। না ভাই, সমস্যা নাই, করতে আচ্ছা ঠিক পারেন। আছে। না তো একটা ভাইয়া করেন, সমস্যা নেই। ছোট একটা ল্যান্ডিং পেজের মতো বানাবো আর কি। আমার একটা ছবি আমি ডাউনলোড করে রাখছি, ধরেন এই যে এরকম একটা ছবি আমি দেখাচ্ছি। ধরেন এই ছবিটা আমি আমার ব্রাউজার ওপেন কোনো করি। সমস্যা নেই ভাই, করেন। আচ্ছা এরকম আমরা একটা পুরো একটা মানে ল্যান্ডিং পেজ তৈরি করব, ঠিক আছে? এরকম আমাদের একটা পোর্টফোলিও ল্যান্ডিং পেজ হবে। এক পাশে আমাদের টেক্সট থাকবে, ছবি থাকবে, আমাদের ব্যাপারে বর্ণনা থাকবে, এক্সপিরিয়েন্স থাকবে, একটা ফুটার থাকবে, একদম ছোট একটা কাজ। আচ্ছা আপনার এই ব্যক্তিটাকে চিনেন? ঝংকর মাহবুব। জি ভাইয়া চিনি। হ্যাঁ উনি হ্যাঁ, একজন জঙ্কার মামা। ডেভেলপের প্রোগ্রামার এবং ডেভেলপার, ওয়ান অফ মাই আইডল। আমি ওনাকে জি ভাইয়া চিনি না। ওনাকে অনেক ভালো মতো ফলো করি। ওনার সাথে আমার একবার কাজ করার সৌভাগ্য হয়েছে। আমি যখন ইউনিভার্সিটিতে ছিলাম, আমাদের প্রোগ্রামিং বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতেই তো প্রোগ্রামিং ক্লাব থাকে, তো আমাদের একটা প্রোগ্রাম মানে আসছিল। তো ওই সময় ওনার সাথে পরিচয় হয়েছে, এবং তার একটা ডেভেলপার একটা টিম আছে, ওই টিমের সাথে আমরা একটা প্রজেক্ট করছিলাম আর কি। তো যাই হোক, তো আমি এরকম একটা ল্যান্ডিং পেজ তৈরি করব আমরা। তো আপনারা একটু খেয়াল করেন যে একটা ল্যান্ডিং পেজ ডেভেলপ করার সময় আমাদের কয়েকটা জিনিসের প্রয়োজন। কি কি প্রয়োজন হয়? যখন আপনারা কাজ করবেন, ক্লায়েন্ট আপনাকে কি করবে, যে কন্টেন্ট দিয়ে দিবে, যে আমার প্রজেক্টের জন্য আমার ছবি লাগবে, ছবিগুলো দিয়ে দিবে, টেক্সট দিয়ে দিবে। তো আপনাদের এরকম কয়েকটা জিনিস রিসোর্স দিয়ে দিবে। তো আমাদের এই ওয়েবসাইটটা ডেভেলপ করার জন্য কিছু ছবি দরকার, আমি ছবিগুলো একটু রেখে দিছি আপনাদের জন্য। এই ধরনের কয়েকটা ছবি লাগবে আমাদের। আর হচ্ছে নিজের কয়েকটা ছবি লাগবে। নিজের ছবি দিয়ে আপনি চাইলে ছবিগুলো কেটে কেটে আহ, যে কোনো কিছু একটা বানিয়ে নিতে পারবেন। তো ইনিশিয়ালি আমাদের কি আছে, ওয়েবসাইট একটু খেয়াল করেন যে আমাদের এখানে একটা টেক্সট আছে। তো আমরা চলো একটু ডেভেলপ করি, এটা যেমন করে বানানো যায়। আমাদের ফাইলটা কোথায় ছিল? ধরেন এখানে ছিল আমাদের ফাইলটা, ক্লাস প্র্যাকটিসে যাই। এখানে ধরেন আমরা নাম দিলাম যে পোর্টফোলিও এই ওয়েবসাইট। রেকর্ড হচ্ছে তো? হ্যাঁ রেকর্ড চলতেছে। আচ্ছা ঠিক আছে। পোর্টফোলিও এখানে ধরেন আমি এখানে আমরা একটা ফাইল খুলবো। এবারে এখনো মানুষজন জয়েন করতেছে। আচ্ছা এখানে আমি ফাইলটা সেভ করি আগে। index.html, ঠিক আছে? আমরা হচ্ছে এরকম ফাইলটা নিয়ে আসি। তো আমি এখানে একটা নাম দিলাম পোর্টফোলিও। পোর্টফোলিও, ঠিক আছে। তারপর আমি ধরেন একটু সেভ করে নিই। তা আমাদের প্রথমে জিনিসটা কি আছে একটু খেয়াল করেন। একদম প্রথম আমাদের কি আছে এখানে? এখানে আমাদের হচ্ছে একটা টেক্সট আছে, ওয়েলকাম টু পিটার পার্কার ওয়ার্ল্ড, এরকম কিছু একটা। তো আমরা ধরেন নিজেরাই লিখি একটা কিছু, যে এখানে একটা হেডিং দিলাম আমরা,
একটা হেডিং দিলাম। তো এখানে লিখলাম যে ধরেন ওয়েলকাম টু, ধরেন এখানে কি আছে, ওয়েলকাম টু, তারপর দেখেন একটা কিন্তু লাইন ব্রেক আছে এখানে। এখানে কি আছে, একটা নতুন লাইনে একটা জিনিস তৈরি করছে, এরকম একটা হেডিং দিছে, তারপর হচ্ছে দুই কালার আছে। তাহলে আমরা একটু চিন্তা করি যে আমরা বলছিলাম না যে একই একটা যে কোনো একটা HTML এলিমেন্টের মধ্যে আমরা করছিলাম কি যে একটা স্প্যান ট্যাগ নামে একটা জিনিস আছে, এই ট্যাগটা ইউজ করে আমরা এটাকে ডিফারেন্ট একটা স্টাইল প্রয়োগ করছিলাম। তাহলে আমরা এই জিনিসটা এখন একটু ট্রাই করি। যে ধরেন আমি তো ওয়েলকাম টু তো লিখলাম, ঠিক আছে। পরের অংশে ধরেন আমি লিখলাম যে আবারও H1 দিলাম, দেওয়ার পর হচ্ছে ওখানে কি আছে, পিটার পার্কার ওয়ার্ল্ড। তো ধরেন আমি লিখলাম যে ওয়েলকাম টু হিশাম আহমদ ওয়েবসাইট, ঠিক আছে, এরকম কিছু একটা দিলাম যে হিশাম আহমদ ওয়েবসাইট, এরকম দিলাম যে হিশাম আহমদ ওয়েবসাইট। ওকে, আচ্ছা, তো এটা রাখলাম আমি এভাবে। তা এখন চিন্তা করেন আমরা এই জিনিসটা একটু আমাদের ওয়েবসাইটটা একটু শো করতে পারি কিনা দেখি। এই দেখেন আমার এই জিনিসটা আসছে। তারপরে দেখেন একটু মানে ওদের জিনিসটা দেখেন, ওদের ফন্টের এখানে একটা কালার আছে। তো আমাদের এটা যদি আনতে হয় তাহলে কি করতে হবে, তাহলে আমরা এখানে একটা স্প্যান ট্যাগ অ্যাপ্লাই করে দিই। এখানে একটা স্প্যান ট্যাগ দিই, স্প্যান ট্যাগ দিলাম, স্প্যান ট্যাগ দিলাম, সরি, স্প্যান ট্যাগ ইউজ করলাম এখানে। আর এই জিনিসটাকে এন্ড করবো কোথায়, এই জিনিসটাকে এন্ড করবো আমি এইখানে, ঠিক আছে। আচ্ছা, এটা রাখলাম আমি আপাতত এইভাবে। তার পরবর্তীতে আমরা ধরেন এখন চাইলে কি স্প্যান ট্যাগের মধ্যে যদি আমি একটা কালার ইউজ করি, সেটা কি কালার চেঞ্জ হয়ে যাবে না এখানে। তাহলে আমরা যদি একটু এখানে একটা CSS অ্যাপ্লাই করে ফেলি, যে ধরেন আমার এখানে লিঙ্ক CSS নামে একটা ফাইল খুলে নিই, আর হচ্ছে আমরা একটা নিউ ফাইল ক্রিয়েট করি, সেভ দিলাম, এখানে স্টাইল ডট সিএসএস নাম। কি ব্যাপার, আটকে যাচ্ছে কেন, আরে আচ্ছা। তো এখন আমরা চাইলে কিন্তু এই স্পেনের এই জিনিসটাকে চেঞ্জ করতে পারি। এটারে ধরেন আমি এখানে একটা ক্লাস দিয়ে দিই, ক্লাস দিলাম ধরেন মনে করেন একটা এরকম দিলাম যে নেম, আচ্ছা ক্লাস, এবং কিছু একটা ক্লাস লিখলাম, লেখার পর ধরেন একটা নাম দিলেন যে নেম হাইলাইট। হ্যাঁ, আমরা চাচ্ছি যেমন নামটা এটা হাইলাইট করুন, হাইলাইট, এরকম একটা নাম দিলেন। নাম দেওয়ার পর আমরা যদি ক্লাসটা এখানে আনি, সেভ দিলাম, দেওয়ার পর আজকে প্যারা হইতেছে সেই। আচ্ছা, এখানে আসলাম, আসার পর এখানে যদি আমরা একটা ধরেন কালার দিলাম, ঠিক আছে, একটা কালার দিলাম যে অরেঞ্জ, সেভ দিলাম। তারপর যদি আমরা এখানে আসি, রিলোড দিই, দেখেন আমার পুরো জিনিসটা কালার হয়ে গেছে। আমরা তাহলে একটা ভুল করছি কোথায় একটু দেখি। আমরা এখানে এই যে কোথাও ভুল করি না, জাস্ট হচ্ছে এই ওয়েবসাইট লেখাটাকে আমরা কাইটা বাইরে নিয়ে যাই, তাহলেই হবে। কাইটা বাইরে নিয়ে আসলাম, সেভ দিলাম, রিলোড দিলাম, দেখেন আমার এটার মতো হয়ে গেছে কিন্তু। ওকে, আচ্ছা এখন দেখেন তাদের ওয়েবসাইটের ফন্টটা দেখতে কত সুন্দর। আমাদের ফন্টটা দেখেন কেমন একটু বিশ্রী মার্কেট, একটা ফকিন্নি মার্কেট একটা ফন্ট হয়ে গেছে, তাই না? তো ফন্ট চেঞ্জ করার জন্য আমরা একটা কাজ করতে পারি, গুগল ফন্ট নামে একটা ওয়েবসাইট আছে, গুগল ফন্টস নামে একটা ওয়েবসাইট আছে, এখানে আমরা যাই। এখান থেকে আমরা এই ফন্টের এখানে যাব, যাওয়ার পর এখানে আসার পর ধরেন আপনার পছন্দ মতো আপনি ফন্ট সার্চ করতে পারবেন, যে কোনো আপনি ফন্ট চান সেটাই সার্চ করে বের করতে পারবেন। ধরেন আমরা একটা ফন্ট চাইতেছি যে পপিন্স, ঠিক আছে, এরকম একটা ফন্ট। আপনি এইখানে কিচ্ছু না, জাস্ট হচ্ছে ফন্টের নামটা সার্চ করবেন, কিংবা আপনি এক্সিস্টিং যে কোনো একটা ফন্টের মধ্যে ক্লিক করবেন, করার পর দেখবেন আপনার একটা জায়গায় নিয়ে আসতেছে আপনার, আটকে যায় কেন, এই যে এরপরে আপনি দেখবেন যে ফন্টের অনেকগুলো স্টাইল আছে। স্টাইলগুলো কিরকম, যে আপনি কেমন স্টাইল চাইতেছেন, যে এই যে দেখেন আপনি চাইলে থিন এরকম স্টাইল অ্যাপ্লাই করতে পারেন, আপনার ফন্টের মধ্যে এরকম অ্যাপ্লাই করতে পারেন। তা আমরা ধরেন কয়েকটা সিলেক্ট করে নিই, ধরেন আমরা এটা সিলেক্ট করলাম, তারপরে ধরেন এটা একটা পাশে একটা জিনিস আসবে, এটা রাইখা দেন নেই। তারপর ধরেন আমরা এটা চাই, তারপর হচ্ছে আমরা এই যে ইটালিকগুলো আমাদের লাগবে না, এগুলো আমরা বাদ দিলাম। ধর আমি মিডিয়াম 500টা চাচ্ছি, তারপর ধরেন বোল্ড 600 চাচ্ছি, তারপর ধরেন বোল্ড 700 চাচ্ছি। আমাদের এই কয়টা হইলেই চলবে আশা করি। তো এগুলো হয়ে গেল, হওয়ার পর আপনাকে দেখবেন এখানে আপনার একটা লিঙ্ক তৈরি হয়ে গেছে। আপনি যদি এটা কেটে দেন, দেখবেন এটার মধ্যে ক্লিক করলে আপনার এই জিনিসটা আবার এসে পড়বে। এখানে একটা আপনার লিঙ্ক দিয়ে দিবে, এই লিঙ্কটা আপনি কপি করবেন, করার পর আপনি করবেন কি, এখানে আসবেন, আমাদের কোড কোথায়, আমাদের কোডটা হচ্ছে এখানে, কোডের ভিতরে আসলেন, আসার পর এইখানে যেখানে আপনি সিএসএসটা অ্যাপ্লাই করছেন
এই যে সিএসএস এর ট্যাগের ঠিক উপরে আপনার টাইটেলের নিচে আপনি এটা পেস্ট করে দেন, তারপর অল্টার জেড দেন, জিনিসটা এক লাইনে এসে পড়লো, সেভ দিলেন। তারপরে দেখেন এখানে আরেকটা জিনিস বলছে যে আপনার ফন্ট ফ্যামিলিটা হচ্ছে পপিন সেন্স সেরিফ। এটা দেখে বোঝা যাচ্ছে কি বলছে যে সিএসএস রুলস টু স্পেসিফাই ফ্যামিলিজ, মানে আপনার সিএসএস এর মধ্যে আপনার বলে দিতে হবে যেটা আপনি এই ফন্টটা যে আপনি অ্যাপ্লাই করছেন। আমি তো একটা লিঙ্ক দিলাম, লিঙ্কটা কেন ইউজ করছি, কারণ হচ্ছে আমরা ওই যে সিএসএস অ্যাপ্লাই করি, আমরা কি করি যে আমরা লোকেশনটা বলে দিই এটা কোত্থেকে আনতেছি, তেমনি আপনি আপনার ওয়েবসাইটে কোনো একটা ফন্ট অ্যাপ্লাই করবেন, ওইটাকে তো আপনার বলতে হবে যে আমি অমুক জায়গা থেকে ফন্টগুলোকে নিয়ে আসতেছি। তা আপনি লিঙ্কটা দিয়ে দিলেন। এবার আমরা সিএসএস এ যাব, যাওয়ার পর এখানে আসলাম, আসার পর এন্টার প্রেস করে আমি বডির মধ্যে আমার যত ফন্ট আছে সবগুলো আমি চাচ্ছি যে আমার ফন্টগুলো চেঞ্জ হয়ে যাক। তো আমি এটার জন্য কি করব, ঠিক সেম জিনিসটা আপনি কপি করে নিয়ে আসেন, এখান থেকে কপি করে নিয়ে আসেন। নিয়ে আসার পর যদি আপনি এখানে অ্যাপ্লাই দেন, সেভ দেন, এবার দেখেন আপনার ওয়েবসাইটের ফন্টগুলো চেঞ্জ হয়ে যাবে। আগে দেখে আসেন আপনার ওয়েবসাইটটা সবকিছু ঠিকঠাক আছে কিনা। আটকে যাচ্ছে কেন, এই যে দেখেন আমার ওয়েবসাইটের ফন্টটা চেঞ্জ হয়ে গেছে। কারণটা কি, কারণটা হচ্ছে আমি এমনভাবে চেঞ্জ করছি যে আমার এখানে ফন্ট আগে কিরকম ছিল, আমরা চাচ্ছি যে এটার মতো করে ফন্ট তৈরি করতে, আমরা ঠিক এরকম একটা ফন্ট নিয়ে আসলাম, পপিস নামে একটা ফন্ট নিয়ে আসছি। আনার পরে কি করছি, জাস্ট হচ্ছে লিঙ্কটা এনে এখানে বসালাম আর আমাদের ফন্ট ফ্যামিলিটা এখানে অ্যাপ্লাই করলাম। সবাই ফন্টটা কেমন করে চেঞ্জ করছি কেউ বুঝতে পারছেন বা কোনো সমস্যা বোঝার ক্ষেত্রে? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা এবার পরবর্তীতে যাই আর কি কি করা যেতে পারে আমরা একটু দেখি। তো আমরা ধরেন এখানে আসলাম, আসার পর দেখেন এইখানে দেখেন আমাদের ওয়েবসাইটটা কিরকম, এখানে আরো কয়েকটা টেক্সট আছে, তো আমরা এই টেক্সটগুলোকে নিয়ে আসি। তাহলে এটারে ধরেন কি টেক্সট হইতে পারে একটু আইডিয়া করেন তো। এটার আমরা কি H3 দিয়ে অ্যাপ্লাই করতে পারি না চাইলে, যাওয়া যায় কিনা? জি ভাইয়া, জি ভাইয়া। হ্যাঁ তো ফোর চলেন, ফাইভ হ্যাঁ তো চলেন আমরা একটা H3 নিয়ে আসি। এটার মধ্যে আমরা হচ্ছে এখানে আসি, এখানে আসার পর ধরেন এই জায়গাটার মধ্যে আমি H3 বসাই। ঠিক আছে, H3 বসালাম। তো এখানে কি দেওয়া আছে, এখানে ধরেন বিল ক্লাইম্বার ট্রেন স্টপার, ধরেন আমরা কিছু একটা লিখলাম যে আহ, ধরেন কি লেখা যায়, যে লিখলাম যে প্রফেশনাল ওয়েব ডেভেলপার, আটকে যেতেছে কেন। ভাইয়া হিসাম আহমেদ এর পর একটা স্পেস দেওয়া দরকার মনে হয়। আচ্ছা এটা দেওয়া যাবে, সমস্যা নেই। প্রফেশনাল ওয়েব ডেভেলপার, ঠিক আছে, এরকম একটা দিলাম, সেভ দিলাম। তারপর এখানে একটা কিন্তু প্যারাগ্রাফ আছে, আমরা একটা প্যারাগ্রাফ নিয়ে আসি। ধরেন আমি দিলাম যে লরেম 20 বা ধরেন 30 এরকম কিছু একটা দিলাম। 30। হ্যাঁ 30 দিলাম, দেওয়ার পর আমি একটু রিলোড দিই। দেখেন আমার এখানে একটা টেক্সট এসে পড়ছে। আপনি চাইলে এখন দেখেন একটু চিন্তা করেন, এইখানে দেখেন টেক্সটটা কিরকম, এখানে হচ্ছে আমাদের কোথায়, এই যে এখানে দেখেন, এখানে দুই পাশে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে এক পাশে ছবি আছে, আমরা তাহলে ছবিও তো আনা লাগবে। এখন ছবিটা কেমন করে আনা যায়, ছবি আনার জন্য আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে এই ধরনের একটা ছবি বানানো দরকার আমাদের আগে, তাই না? তা আমাদের ছবির কয়েকটা ব্যাকগ্রাউন্ড আমার কাছে আছে, ব্যাকগ্রাউন্ডগুলো হচ্ছে এরকম। ব্যাকগ্রাউন্ড কোথায়, এই যে এখানে কিছু ব্যাকগ্রাউন্ড আছে, আমরা চাইলে এই ব্যাকগ্রাউন্ডগুলো ইউজ করতে পারি। আরও অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড আছে, এগুলো ইউজ করতে পারি। তার আগে ধরেন আমার একটা ছবি আছে মনে, এখানে এই যে একটা ছবি, এই ছবিটার আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে এরকম একটা ব্যাকগ্রাউন্ডে বসাবো। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা রিমুভ ব্যাকগ্রাউন্ড নামে একটা জিনিস আছে, এই যে রিমুভ ডট বিজি, সবাই এই জিনিসটা কপি করে রাখেন। এটাতে আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। ঠিক আছে, যে কোনো একটা ছবির একটা ব্যাকগ্রাউন্ড আপনি রিমুভ করতে পারবেন। এইখানে আমরা এই জিনিসটা বসাইলাম। আচ্ছা আপনার লিঙ্কটা কপি পেস্ট করে দিই। আচ্ছা এইখানে আমি আমার ছবিটা বসাবো। এবার কেমন করে বসানো যায়, এই যে ধরেন ড্র্যাগ এন্ড ড্রপ করলাম, কিছু একটা যে কোনো একটা ছবি নিয়ে আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করেন। আচ্ছা আপনাদের আরেকটা জিনিস দেখাই, এটা তো থাকুক, আরে ভাই এত স্লো। এই যে জাস্ট ছবিটা ড্র্যাগ এন্ড ড্রপ করবেন, দেখবেন যে আপনার ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। আবারও দেখাই, রিমুভ ডট ব্যাকগ্রাউন্ডে যাবেন, যাওয়ার পর ছবি একটা টাইম লাইনে বসাবেন, 1 সেকেন্ডের মধ্যে জিনিসটা হয়ে যাবে আপনার। ঠিক আছে, তবে এটা ঠিক যে আপনার ফটোশপে যদি করতে পারেন তাহলে দেখবেন যে আপনার কোয়ালিটিটা অনেক ভালো আছে, এখানে কোয়ালিটিটা এরকম ভালো থাকবে না। ঠিক আছে, এটা আপনি জুম করে দিবেন, ফাইটা গেছে। তো আমি এটা ডাউনলোড করে নিয়ে আসি।
ধরেন আমরা হচ্ছে কোথায় প্র্যাকটিস, আচ্ছা এখানে আমি সেভ করি। এখানে আমি ছবিটা সেভ করে রাখি আপাতত। ধরেন ইমেজ 01 এরকম কিছু একটা দিলাম, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলাম। তারপর ফটো ফিয়া নামে একটা জিনিস আছে, এখানে যাই আমি। এটা হচ্ছে ফটোশপের মতো একটা অনলাইন টুল, আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন। মানে একটা কোনো একটা ব্যাকগ্রাউন্ড বসাতে যাচ্ছেন একটা ছবির পিছনে, আপনি চাইলে এটা ইউজ করতে পারেন। তো ব্যাকগ্রাউন্ড রিমুভারটা তো জানলেন, দেখছেন ট্যাবটা কাইটা দিছে, এখনো রয়ে গেছে। ওরে ভাই পিসি তো ভয়ঙ্কর খারাপ অবস্থা। আচ্ছা এবার করবেন কি, যে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আমরা নিয়ে আসি এখান থেকে। ধরেন ক্লাস প্র্যাকটিস, এই যে এখানে আছে ব্যাকগ্রাউন্ড। ধরেন আমাদের এরকম একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি। আচ্ছা এই যে এটা আমার পছন্দ হয়েছে, ধরেন এটা কিংবা এটা, ধরেন এটা নিয়ে আসি এখানে। এখানে না জাস্ট হচ্ছে ভাই এগুলা কি ডাউনলোড করছেন নাকি ক্রিয়েট করছেন? এগুলো রিসোর্সগুলো আমার কাছে ছিল। আচ্ছা ঠিক আছে, শেয়ার করে দিন আমাদের। হ্যাঁ হ্যাঁ শিওর। আমি এটারে জাস্ট হচ্ছে আপনারা ডিরেক্ট ছবি আয়না ড্র্যাগ এন্ড ড্রপ করবেন, ছাইরা দিবেন এটা ভিতরে। এই জিনিসগুলো আপনি ইন্টারনেটে সার্চ করলে পাবেন। এটা হচ্ছে ওই আপনার মেইনলি গিটহাব থেকে নামাইছি। ওই ঝঙ্কর ভাইয়ের একটা গিটহাবে একটা প্রজেক্ট ছিল, প্রজেক্টটা ভাবলাম যে আপনাদের প্র্যাকটিস করে দেখাই। আচ্ছা তো এই ব্যাকগ্রাউন্ডটা বসালাম, বসানোর পর আমি আমার ছবি যেটা ডাউনলোড করছি যে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে, সেইটা এনে এটার উপরে ছেড়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা ছেড়ে দিলেই লোড হওয়ার কথা, কিন্তু পিসি স্লো তো, যার কারণে আস্তে আস্তে আসতেছে। এই যে আইসা পড়ছে। এবার একটু করবেন কি, সময় নেন ভাই, সমস্যা নেই। হ্যাঁ তো এবার করবেন কি, শিফট চাপ দিবেন। শিফট চাপ দিয়ে আপনি ধরেন এই জিনিসটা, আরে কপাল, এই যে শিফট চাপ দিবেন। শিফট চাপ দিয়ে আপনি এই জিনিসটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারেন, বা ধরে রাখলেও সমস্যা নেই মাউস দিয়ে। আপনি যদি বড় করতে চান তখন করবেন কি, বড় করার সময় অবশ্যই শিফট চাপ দিবেন, তারপর এই জিনিসটা ধরে ধরে বড় করবেন, নাহলে ছবির এই জিনিসটা রেশিওটা পরিবর্তন হয়ে যাবে। ধরেন আপনি আপনার মতো করে সেট করে নেন। আমি এটা আরেকটু বড় করি। এরকম একটা কিছু দিলাম, ঠিক আছে, এইভাবে রাখলাম। ব্যাস এবার হচ্ছে আপনি এই যে এখানে আপনি র্যাপের এই পাশে দেখেন একটা রাইট বাটন আছে, এটার মধ্যে ক্লিক করেন, ছবিটা সেট হয়ে যাবে। এই যে কনফার্ম হয়ে গেল। এবার আপনি চাইলে আরেকটা জিনিস করা যায়, এটা ফটোশপে যারা ফটোশপ ইউজ করেন তারা হয়তো আপনাদের এখানে পাবেন এই জিনিসটা। এখানে যে এলিপস সিলেক্ট আছে, এটার মধ্যে আমি ক্লিক করলাম, করার পর আমার যতটুকু ছবি লাগে আমি চাচ্ছি এটারে, এবার এটা সিলেক্ট করে নিলাম। করার পর এখান থেকে আমি হচ্ছে ইনভার্স বাটনে ক্লিক করলাম, করার পর আমি ডিলিট, কিবোর্ডে ডিলিট প্রেস করব। ঠিক আছে, আচ্ছা এরপরে আমাকে বলবে যে স্মার্ট অবজেক্ট মাস্ট বি রেকটিফাইং। তো আমি এটা রেকটিফাই করতে হবে আমার, বা রেস্টোরাইজ, রেকটিফাই না সরি, রেস্টোরাইজ করতে হবে। এটা মধ্যে ক্লিক করেন। রাস্টারাইজ করতে হবে, রাস্টারাইজ। আবার আমি শিফট চাপ দিই, এটা সরি আন্ডু দিলাম। মুভ টুলটা ধরি, মুভ টুলটা ধরে আপনি আপনার মতো জাস্ট হচ্ছে এটারে সেট করে নেবেন আর কি, যতটুকু লাগে। ঠিক আছে, ব্যাস হয়ে গেল। এবার হচ্ছে আমি এই ফাইলটারে এখান থেকে হচ্ছে এক্সপোর্ট এস পিএনজি দিলাম। আমি ফটোশপে তো পারি না খুব একটা, তো ভাবলাম যে অনলাইনে, আর পিসিতে আমার ফটোশপ ইনস্টল নাই, জাস্ট হচ্ছে এটা দিয়ে আপনারা চাইলে অনলাইনের এই জিনিসটা দিয়ে করতে পারেন। তারপরে সেভ করে নেন। সেভ করে আমরা ধরেন কোথায় পোর্টফোলিওতে যাব, এখানে যাওয়ার পর আমরা আমাদের যেখানে সিএসএস এইচটিএমএল ফাইলটা আছে এটার পাশে নিউ একটা ফোল্ডার ক্রিয়েট করে নিই। এটার নাম দিলাম হচ্ছে ইমেজ ফাইল। এটার ভিতরে আমরা হচ্ছে একটা আইএমজি নামে সেভ করে নিই একটা ফাইল। ব্যাস হয়ে গেল, এই যে আমাদের ছবি সেভ হয়ে গেছে। ঠিক আছে, এরকম একটা ছবি বানিয়ে নিলেন আপনি। ওকে, শেষ কাহিনী। তারপর আমি লিঙ্কটা আপনাদের দিয়ে দিই, আপনার লিঙ্কটা রাখেন সবাই, এই দুটা লিঙ্কে সেভ করে রাখেন, আপনার প্রয়োজন আপনি ইউজ করবেন। তো এটা গেল। এবার হচ্ছে আমরা যদি চাই যে ধরেন এরকম আপনি লিঙ্কটি, আপনি এখানে দেখেন কি আছে, যে পাশাপাশি মানে এটার পরে একটা ছবি আছে, তারপর একটা বাটন আছে। তো এই জিনিসগুলো আমাদের আনতে হবে। আনার জন্য আমরা হচ্ছে যে তাহলে একটা ইমেজ অ্যাপ্লাই করি।
আচ্ছা আগে বাটনটা বসেনি নাকি, যে কোনো একটা বাটন, এই যে হায়ার মি নামে একটা বাটন আছে, এটা আমরা নিয়ে আসি। আমাদের এটা আনার জন্য আমরা কি করতে পারি, এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ দিতে পারি চাইলে। অ্যাঙ্কর ট্যাগ দিলাম, দেওয়ার পর এখানে বলে দিলাম যে হায়ার মি, ঠিক আছে। হেডার আর প্যারাগ্রাফ গুলা ইনলাইনে নিয়ে আসতে হবে না? হ্যাঁ আমি দেখাচ্ছি, স্পয়লার দিয়েন না ভাই। যারা পারেন তারা একটু আস্তে আস্তে দেখতে থাকেন, কারণ এখনো তো এখানে অনেক আছে নিউ স্টুডেন্ট। সো আমরা জিনিসগুলোকে আলাদা আলাদা ভাগ করব, কেমন করে করব দেখাচ্ছি, ঠিক আছে। আমরা ধরেন এখানে একটা বাটন নিয়ে আসতে চাই, এখানে চাইলে আপনি আপনার মতো করে একটা যে কোনো একটা লিঙ্ক দিতে পারেন। ধরেন আমি আমার ওয়েবসাইটের লিঙ্কটা দিতে পারি, কিংবা আমার ফাইবার প্রোফাইলের একটা লিঙ্ক দিতে পারি, যে এখানে গেলে ফাইবার হিসাব আহমেদ 07 এটার মধ্যে ক্লিক করলে আমার ওয়েবসাইটের লিঙ্কটা, মানে আমার ফাইবার প্রোফাইলটা আসবে। আপনি চাইলে এখানে একটা টার্গেট অ্যাট্রিবিউট দিয়ে দিতে পারেন, টার্গেট লিখে টার্গেট অ্যাট্রিবিউট দিয়ে দেন। এখানে হচ্ছে এটার ভ্যালুটা হবে ব্ল্যাঙ্ক। এটা কেন ইউজ করলাম, যেন আমার নতুন ট্যাব ওপেন হয় নাকি, সব বুঝতে পারছেন এই টার্গেট অ্যাট্রিবিউটটা কেন ইউজ করছি। জি ভাইয়া। আচ্ছা তো দেখেন আমার একটা বাটন এসে বসে, এটা ক্লিক করলে আমার ফাইবার প্রোফাইলে চলে যাচ্ছে। ওকে এটা গেল। তো আমরা এখন কি করব, এখন ধরেন এখানে আসলাম, তারপর আমাদের ছবি লাগে, একটা ছবিটা বসাই, তো দেখি তো কিভাবে করে বসানো যায়। আমরা ধরেন এখানে আমরা একটা ইমেজ নামে একটা ট্যাগ দিয়ে দিলাম, এবং সোর্স বলে দিলাম যে এটা আছে ইমেজ ফাইলের ভিতরে, ইমেজ ডট পিএনজি, এটা আসলো। এবার সেভ দিলাম, দেখেন তো কি হয়, কই গেল। আচ্ছা এখানে যে রিলোড দিই, দেখেন আমার ছবিটা এখন এক জায়গার মধ্যে বড় করে আসতেছে। কিন্তু জিনিসটা কেমন হওয়া উচিত, যে আমাদের পাশাপাশি আসা দরকার ছিল না। তাহলে আপনি একটু চিন্তা করেন, পাশাপাশি আনতে হলে আমরা এমন ভাবে করতে পারি, যে আপনি যদি চান ধরেন এইটার একটা, আপনি ধরেন এটা একটা বক্স, এটা একটা বক্স, তারপরে এটা একটা বক্স, এটা একটা বক্স, এমন করে যদি আমি করি, তাহলে জিনিসটা একটু সুন্দর দেখায় না। আমাদের জিনিসটা এখন দেখেন খুব বিশ্রী লাগতেছে। জি ভাইয়া। তো আমরা এটার একটা কাজ করি, চলেন এই পুরো জিনিসটাকে আমরা একটা ভাগ করে ফেলি, এবং ছবির অংশটুকুকে আলাদা একটা ভাগ করি। তো কি করা যেতে পারে, আমরা এখানে একটা সেকশন নেই, মনে করেন একটা সেকশন নিলাম, একটা সেকশন নাম দিলাম। এখানে আমরা ওই যে মনে আছে আমি বলছিলাম যে বিভিন্ন ওয়েবসাইট গুলোকে আমরা বিভিন্ন সেকশন কিংবা ডিবে ভাগ করি, যেন আমরা প্রত্যেকটা জিনিসকে আলাদা আলাদা করে ডিফাইন করতে পারি এবং আলাদা আলাদা করে স্টাইল প্রয়োগ করতে পারি। তো আমরা একটা সেকশন দিলাম, সেকশনের ভিতরে ধরেন আপনি একটা ডিভ নিলেন, হ্যাঁ একটা ডিভ নিলেন, ধরেন আপনি চিন্তা করলেন যে এইটা একটা হাফ, এটা একটা হাফ উইথের একটা জিনিস, এটা আর একটা হাফ উইথের, তাহলে আমরা একটা নাম দিতে পারি এটার ভিতরে। এটা ধরেন একটা ক্লাস দিলাম, আমি এটার নাম দিলাম হচ্ছে হাফ উইথ, এরকম একটা আপনি ক্লাস দিয়ে দেন, হাফ উইথ একটা ক্লাস দেন। তারপরে করবেন কি, আপনি এই জিনিসগুলোকে টান দিয়ে ধরে নিয়ে আসেন, প্রত্যেকটাকে আমরা কাট করে নিয়ে আসলাম। তারপর হচ্ছে এখানে পেস্ট দিই, এটা কাজ করেন এইখান থেকে আমরা এটা ট্যাব প্রেস করলাম, বাস এসে বলবো। তারপরে এবার আমাদের ছবিটুকু এসে পড়ছে, তাহলে আরেকটা দিই, এখানে আরেকটা ডিভ অ্যাপ্লাই করি, ডিভটা আমাদের এই সেকশনের ভিতরে কিন্তু থাকবে, ঠিক আছে। এই যে সেম জিনিস, এখানে আমরা ক্লাস দিয়ে দিই সেম জিনিসটা, এই ক্লাসটাই আমরা কপি করে নিয়ে আসি, যে হাফ উইথ আমাদের দুইটা অংশ থাকবে, ঠিক আছে। তো আমরা ছবিটা এবার নিয়ে আসি, ছবিটা নিয়ে আসলাম। এইবার আমি যদি এটারে মানে একটু রিলোড দিই, দেখেন তো কোনো কাজ হয় কিনা, দেখেন কোনো কিন্তু ডিফারেন্স ক্রিয়েট হয় না। কারণটাকে আমরা বলে দিই না, যে তুমি এই যে হাফ উইথ নামে যে একটা ক্লাস নিতেছো, এইটারে তুমি কেমন ভাবে রাখতেছো, কি চাইতেছো, এইটাকে এমন ভাবে করার জন্য আমাদের কি করতে হতে পারে, আমরা একটু দেখি। আমরা আমাদের সিএসএস এ যাই, আরে এসডি ছাড়াও চল। না আমার এরকম অবস্থা ছিল না, হঠাৎ করে আমি বুঝতেছি না, আমার মনে উইন্ডোজ কোনো কিছু একটা করাপ্টেড। কারণ আমি মানে তাড়াহুড়ো করে কুমিল্লা থেকে আসার সময় লোড দিছি। এসএসডি নিয়ে আনেন একটা ভাইয়া। আম আমি তো ঢাকায় আসছি, আজকে এসএসডি কিনে নিয়ে এই আসছি যে একটা। দেখেন আমি উইন্ডোজ দেওয়ার পর আমার মানে ড্রাইভ ছিল কয়েকটা, এটা পাইতেছে না, পার্টিশনে কোনো কিন্তু কোনো ঝামেলা নেই, বায়োস থেকে আমার ড্রাইভগুলোকে একটু ডিটেক্ট করে এগুলো ডিলিট করে আবার আনতে হবে। মানে আমার ওএস দুইটা হয়ে গেছে, আমি জানি না ওই হার্ড ড্রাইভ যে যখন ওরা দিছে, হার্ড ড্রাইভ দেওয়ার সময় ওটার মধ্যে একটা উইন্ডোজ ছিল, তো জি। যার কারণে ঝামেলাটা করতেছে। আচ্ছা যাই হোক, এটা আমি আজকের মধ্যে দেখি ঠিক করব, আমি আসলে সময়ই পাইনি আসার পরে। তো ধরেন আমরা তো এখন আহ, একটা কাজ করি, এই যে এখানে দেখেন আমরা বডির মধ্যে সিএস অ্যাপ্লাই করছি, তারপর আমরা একটা স্প্যান ট্যাগ ছিল, আপনি এখানে একটা ক্লাস দিয়ে আমরা অ্যাপ্লাই করে নিছি। তা আমাদের এই যে হাফ উইথ নামে একটা জিনিস আছে না, এখানে আমরা একটা চিন্তা করলে কিন্তু একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে যেখানে একটা উইথ দিয়ে দিতে পারি, কোথায় আমাদের জিনিসটা এরকম একটা উইথ দিয়ে দিতে পারি। ধরেন আমি এটারে বললাম যে হাফ উইথ নামে যে জিনিসটা আছে আমার,
হাফ উইড নামে আমার একটা ক্লাস অ্যাপ্লাই করছি, এইটার ভিতরে আমি একটা উইড দিব এরকম, যে ধরেন 40%, ঠিক আছে, একটা 40% একটা উইড দেন, 40% একটা উইড দিলাম, 40% একটা উইড দিলাম। তারপর ধরেন আপনি এখানে আসেন, আসার পরে যদি রিলোড দেন, দেখেন এটার মধ্যে কিন্তু তেমন কোনো ডিফারেন্স ক্রিয়েট হয় না, এই যে খালি এই এতটুকু 40% হয়েছে। এখন আমাদের আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে আমরা এখানে আসার পর এখানে বলে দিব যে ফ্লট নামে একটা জিনিস একটু আগে ইউজ করছিলাম না, আমরা ফ্লট লেফটটা ইউজ করি, দেখেছেন কি হয়? ফ্লোট লেফট। এই যে দেখেন ফ্লট লেফট ইউজ করছে, আমার এই জিনিসটা পাশাপাশি এসে পড়ছে। তারপরে আমাদের আরো কাজ আছে এখানে, যে ধরেন আপনি এইখানে ইমেজটা কোথায় আছে, ইমেজটা কিসের ভিতরে আছে, হাফ উইডের ভিতরে না ইমেজটা আছে, তো আমরা এটারে একটু ছোট বড় করব, ঠিক আছে। ধরেন এইখানে আমরা চাইলে ডিরেক্ট ইমেজ দিতে পারি, যেহেতু আমাদের ওয়েবসাইটে আরো অনেক ইমেজ আসবে, সো আমরা করব কি, বলবো যে তুমি হাফ উইডের ভিতরে যে ইমেজটা আছে, আমি একটু চিন্তা করি যে আমি যদি নর্মালি আমি একটা ইমেজ ট্যাগ দিই, ইমেজের ভিতরে আমি ইমেজের একটা সাইজ দিয়ে দিলাম, হ্যাঁ, ধরেন আপনি ইমেজের একটা সাইজ দিলেন, যে আপনি বললেন যে এটা উইড নাও, ধরেন আপনি বললেন যে 80%, ঠিক আছে, 80% দিলেন, 80% একটা উইড নিলেন, এই যে দেখেন আমার এটা 80% একটা উইড নিয়ে আছে। তো এখন আমাদের যেটা করতে হবে, আমি এটা একটু বড় করে দিই, আমার 100 দেখি, তো 100 দিলে কি হয়, 100 দিই, সেভ দিই, আচ্ছা 100 দিলে জিনিসটা ভালো দেখাচ্ছে, পুরো উইডটা পাইলো আমার। তো এখন জিনিসটা আমার ফ্লট লেফট করছে, আমরা 40% একটা উইড দিছি। তারপর আমাদের আরেকটা কাজ করতে হবে, এখানে আমি বলে দিব যে এটা হাফ উইডের ভিতর ইমেজ, কারণ আমরা ভবিষ্যতে আরো অনেক ইমেজ নিয়ে কাজ করব, তখন এটা 100 হয়ে যেতে পারে। তো ইটস বেটার আমরা হাফ উইডের ভিতরে যে ইমেজটা আছে সেটার কথা বলে দিই, যে একটা ক্লাসের নাম দিলাম, দেওয়ার পরে যদি আমি একটা কোনো একটা ট্যাগের নাম দিই বা যেটাই থাকুক, আরেকটা ক্লাসের নামও দিতে পারি। সো এটা দিয়ে বুঝাবে যে অমুক ক্লাসের ভিতরে যে জিনিসটা আছে সেটাকে আমি বলতেছি যে তোমার উইডটাকে তুমি 100% করে দাও। আমরা এবার একটু এখানে প্যাডিং মার্জিন দিয়ে একটু সাইজ টেস্ট করি, দেখেন জিনিসটা কেমন দেখাচ্ছে, একটু প্যাডিং মার্জিন দরকার আছে না? তো আমরা এটারে কি করতে পারি, যে এখানে বললাম যে মার্জিন লেফট দাও, এখানে প্রত্যেকটা এলিমেন্ট থেকে, মানে হাফ উইড কি, দুই পাশেই তো আমার হাফ উইড আছে, এটাও আমার হাফ উইড, এটাও হাফ উইড, তাহলে দুই পাশ থেকে লেফট একটা মার্জিন দিয়ে দিই, যে মার্জিন লেফট করো তুমি, মার্জিন লেফট করো তুমি হচ্ছে ধরেন আমি বললাম যে 5%, এরকম কিছু একটা বললাম যে 5%, ঠিক আছে, 5% বললাম মার্জিন লেফট, ঠিক আছে, দেখেন মার্জিন লেফটে 5% করে ফেলছে। এখন আমরা ধরেন আরেকটু কিছু অ্যাপ্লাই করি, লাইক ধরেন প্যাডিং, প্যাডিং ধরেন আমি প্যাডিং দিলাম লেফটে 2%। এটা আপনি আপনার মতো করে আপনার ছবির সাইজ অনুযায়ী আপনি বা আপনার ওয়েবসাইটে যতটুকু আপনার প্রয়োজন পড়ে আপনি আপনার মতো করে মার্জিন প্যাডিং সাইজ করে নেবেন। এটা আমার মতো দিতে আমার কোনো কথা নেই, আমি আমার মতো করে দিলাম আর কি, ঠিক আছে, আমি দুই পাশটাকে সমান করার জন্য এমন করে দিলাম। তো এবার একটু আমরা আরেকটু দেখি কি কি করা যায়। আমাদের এই হেডিংগুলো দেখেন, হেডিংগুলো দেখেন একটু কেমন যেন দেখা যাচ্ছে ওয়েবসাইটে, আমার মানে হেডিংগুলো একটু ছোট হয়ে গেছে। তো আমি এটা একটু চেঞ্জ করি, আমরা একটু বলে দিই যে আমার এখানে যে হেডিংটা আছে, আমার হেডিং যেটা আছে, ঠিক আছে, হেডিংটাকে আমি ধরেন হেডিংটাকে কি দেওয়া যায়, ফন্ট সাইজটাকে ধরেন আর একটু বড় করে নিই, যে এটা কতটুকু থাকতে পারে, এটা ধরেন এই ধরেন 50 দিলাম আমি, ঠিক আছে, 50 পিক্সেল, এরকম একটা দিই। এই দেখেন এখন কিন্তু অনেক বড় হয়ে গেছে। ওকে, আচ্ছা, তো এখানে মোটামুটি একটা স্পেস পড়ে গেছে, আমরা চাইলে এটারে আর একটা কাজও করতে পারি, আপনি এমন করেই করতে পারবেন কোনো কথা নেই, আপনি চাইলে এখানে একটা ব্রেক ট্যাগ ইউজ করতে পারেন, ব্রেক ট্যাগ ইউজ করে আপনি এই স্প্যান ট্যাগটা এটার ভিতরে নিয়ে আসতে পারেন, তাহলে আপনার দুইটা HTML মানে কেবল হেডিং দিতে হইলো না আপনার, ঠিক না? আপনি এমন করেন, দেওয়ার পর ধরেন আমি এটারে কেটে দিই, দেখি তো কি হয়। আপনি চাইলে দুইভাবেই করতে পারেন, ঠিক আছে, আমি এটারে আগের জায়গায় এটা নিয়ে আসি, আমি এটারে কমেন্ট করে রাখি আপনাদের আপাতত, জাস্ট আপনাদের দেখানোর জন্য আর কি। চাইলে আমরা দুইভাবেই করতে পারি, আমি স্প্যান ট্যাগটা সরাসরি এখান থেকে কপি করি, কপি করে আমরা এইটার পাশে, আচ্ছা ব্রেক ট্যাগটা কেন ইউজ করলাম, কারণ হচ্ছে আমি চাচ্ছি যে এখানে একটা ব্রেক তৈরি হোক, ব্রেক তৈরি হওয়ার পর জাস্ট একটা স্প্যান ট্যাগ ব্যবহার করলাম, শেষ কাহিনী। এবার হচ্ছে আর কি আছে, সেভ দিলাম, এই যে দেখেন এখন সুন্দর মতো আমার জিনিসটা এসে পড়ছে, আমার যদিও 3 লাইন হয়ে গেছে, কারণ এই পাশটা আমি যদি আরেকটু কমাই তাইলে দেখবেন যে জিনিসটা 2 লাইনে এসে পড়ছে। তাহলে আমি ধরেন আমার নামটা একটু বড়র কারণে এই জিনিসটা এমন হচ্ছে। তাহলে আমি একটু ছবিটার একটু ছোট করি, ধরেন ছবিটারে
ছবি 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 কোথায়, এটাতে ধরেন আমি 90% করি। আপনি আপনার মতো রিসাইজ করে নেবেন, ঠিক আছে? আপনার নাম ছোট হইতে পারে, বড় হইতে পারে। আচ্ছা থাক, এটা আগের মতো থাকুক, 3 লাইন হোক, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা এমনি থাকুক। এবার আমরা যেটা করব, যে আমাদের এখানে কি আছে, এরপরে আমাদের এই জিনিসগুলোকে আমরা একটু চেঞ্জ করি। তারপর আমাদের একটা হেডিং আছে এখানে, দেখেন হেডিংটা কিরকম। হেডিং ঠিক আছে, আমাদের এই জিনিসটাকে আমরা চাইলে একটু চেঞ্জ করতে পারি। আবার হচ্ছে বাটনটাকেও চেঞ্জ করা যায়। আচ্ছা ঠিক আছে, এটা যেমনি আছে এমনি থাকুক, জাস্ট কালারটা পরে আপনারা চেঞ্জ করে নিন। আমি জাস্ট বাটনটাকে একটু দেখি কীভাবে কী করা যায়। তাহলে ধরেন আমি বাটনটা চেঞ্জ করার জন্য আমরা এখানে একটা ক্লাস অ্যাপ্লাই করে নিই আগে। আমরা হায়ার বাটনটা নিয়ে কাজ করব। হায়ার বাটনটা কোথায় আছে, এই জায়গাটায়, তাই না? এইখানে ধরেন আপনি একটা ক্লাস অ্যাপ্লাই করে দেন। এই যে এখানে দেখেন এই জিনিসটা কিন্তু আপনি টার্গেট, এই জিনিসটা চাইলে আপনি href এর পরেও দিতে পারেন, আগেও দিতে পারেন, কোনো প্যারা নাই। আমরা এখানে একটা ক্লাস অ্যাপ্লাই করি। ধরেন ক্লাসের নাম দিলাম হচ্ছে কি নাম দেওয়া যায়, অ্যাঙ্কর বাটন দিই, ঠিক আছে? অ্যাঙ্কর বাটন, এরকম একটা নাম দিলাম ক্লাস। কপি করলাম, সেভ দিলাম। এখানে আসি, সবাই বুঝতেছেন তো কি করতেছি নাকি? জি ভাইয়া। জি ভাই। আচ্ছা জি অ্যাঙ্কর ভাইয়া। বাটন দিলাম। জি ভাইয়া। আচ্ছা জি অ্যাঙ্কর ভাইয়া। বাটনের ভিতরে আমি ধরেন আগে আমাদের এই জিনিসটাকে রিমুভ করার জন্য কি করতে পারি, টেক্সট ডেকোরেশনটাকে কি করা যায়? টেক্সট ডেকোরেশন নাম। হ্যাঁ, টেক্সট ডেকোরেশন আমি না, ডান করে নিই, ঠিক আছে? সেভ করলাম। আচ্ছা টেক্সট ডেকোরেশন নাম দিয়ে যদি দেখি কি অবস্থা এটার, দেখেন এটা চলে গেছে। তারপর আমাদের কি করতে হতে পারে, যে আমাদের এখানে ধরেন আমরা একটা কালার দিই, ফন্টের কালার, ঠিক আছে? ধরেন আপনি এখানে একটা কালার দিলেন, কালার দিলাম। ব্যাকগ্রাউন্ড কালার ফর হচ্ছে একটা। আচ্ছা কালার আমি এটারে 555, কালার মানে হচ্ছে আমার ফন্টের কালারটা চেঞ্জ করব, ঠিক আছে? আর ব্যাকগ্রাউন্ড কালার ধরেন ব্যাকগ্রাউন্ড কালার একটা দিলাম আমি অরেঞ্জ, এরকম কিছু একটা কালার দিই, ওকে? আমি যদি এখানে আসি, রিলোড দিই, দেখেন আমার এই জিনিসটা একটা কালার হয়েছে, একটা প্যাডিং দেওয়া লাগে, ঠিক আছে? আমরা ওদের মতো করে কালার করব, পরে করবো, আগে আমরা একটা প্যাডিং ট্যাডিং দিয়ে এগুলো সেট করে নিই। ধরেন আমি এখানে একটা প্যাডিং দিলাম। আমি প্যাডিং চাচ্ছি যে ধরেন টপে দিলাম ধরেন 10 10 বা ধরেন 12 পিক্সেল দিলাম। আর লেফট রাইটে দিলাম ভাইয়া 30 উঠতে পিক্সেল। একটু বাড়াই নেন। এই যে দেখেন এখন মোটামুটি একটা, লেফট রাইটে আমার 30 পিক্সেল, টপে হচ্ছে 10 পিক্সেল। কেউ কিছু বললেন? ভাই বলছিলাম উঠতে একটু বাড়াই নিতেন। কিসের উইড? যে বাটনের। আচ্ছা বাটনের এই যে উইড, মানে উইড বলতে তো নাই, এটা প্যাডিং আর কি। প্যাডিং দিলাম, আপনি চাইলে আরেকটু বড় করতে পারেন ওদের মতো করে। ফন্ট সাইজ একটু বড় করে দিতে বলছি আর কি। আচ্ছা ফন্ট সাইজ আমি এটার মতো করে করার চেষ্টা করতেছি, এটার মতো করে কালার করব। আচ্ছা আপনি যদি চান যে ওদের মতো করে আরেকটু বড় করতে, তাহলে এখানে আরেকটু বড় দেন, 40 পিক্সেল দেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? এই যে দেখেন আরেকটু বড় হয়ে গেছে, 40 পিক্সেল। আপনি যদি আরো বড় করতে চান, এখানে জাস্ট আপনার মন মতো করে একটা দিয়ে দিন। আচ্ছা দেখেন ওদের কালারটা কি আছে, ওদের কালারটা একটু খেয়াল করেন, এখানে একটা গ্রেডিয়েন্ট একটা ইফেক্ট আছে না, সবাই খেয়াল করেন। জি ভাইয়া। কোথায় ছিল আমাদের, এই যে এখানে দেখেন একটা গ্রেডিয়েন্ট একটা কালার আছে, এখান থেকে একটা হালকা একটা পিঙ্ক কালারের মতো, তারপর এটা লাইট স্যালমন টাইপের একটা কালার, সম্ভবত লাইট স্যালমনের মতো একটা কালার। তারপর হচ্ছে এই জায়গাটার মধ্যে দেখেন একটা গাঢ় একটা কালার তৈরি হয়ে গেছে। তো এটা আনার জন্য আমাদের যে জিনিসটা করতে হবে, আমরা ব্যাকগ্রাউন্ডে কালারের পরিবর্তে অন্য একটা জিনিস ইউজ করব। তো দেখি তো কি করা যায়। আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড লিখতে পারেন বা কালার একটা দিলে হবে। আচ্ছা ব্যাকগ্রাউন্ড আমি দিলাম, এই জায়গায় আমি অরেঞ্জ কালারটা উঠাই দিই, ঠিক আছে? অরেঞ্জ কালারটাকে আমি উঠাই দিব, অরেঞ্জ কালারটাকে উঠাই দিয়ে আমি লিনিয়ার গ্রেডিয়েন্ট নামে একটা জিনিস আছে, এটা ইউজ করব। লিনিয়ার গ্রেডিয়েন্ট। হ্যাঁ লিনিয়ার গ্রেডিয়েন্ট দিবেন, তারপরে আপনি একটা ব্রেকেট দিবেন, ফার্স্ট ব্রেকেট সেকেন্ড ব্রেকেট দিবেন। এটার মাঝখানে আপনাকে কয়েকটা জিনিস করতে হবে, কয়েকটা জিনিস বলতে হচ্ছে আপনার একটা কালার দিতে হবে। ধরেন এখানে একটা লাইট স্যালমন, সম্ভবত লাইট স্যালমন নামে একটা কালার আছে, এটা আমি ইউজ করলাম। তারপরে ধরেন আমি দিলাম টমেটো, টমেটো কালার, ঠিক আছে? এরকম একটা কালার দিলাম, দেখেন তো কি হয়। আমি দুইটা লিনিয়ার গ্রেডিয়েন্ট দিয়ে করলাম, কি কমা কমা দিয়ে দেখেন দুইটা কালার নিয়ে আসলাম, এরকম। সেভ দিলাম, সেভ দিয়ে এখানে যদি রিলোড দিই, দেখেন এই যে দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। তারপরে এটার একটা আপনি ডিরেকশন সেট করে দিতে পারবেন, যে কত ডিরেকশন বা কত অ্যাঙ্গেলে আপনার এই কালারটা পাবেন। দেখেন আমাদেরটা কি 180 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, মানে উপরটা হচ্ছে পিঙ্ক কালার, মানে লাইট স্যালমন, নিচেরটা হচ্ছে টমেটো কালার। এখানে দেখেন এই জিনিসটা কোনা থেকে শুরু হয়েছে, তাহলে আমরা একটু এই জিনিসটাকে একটু চেঞ্জ করি। এটা কিভাবে করে চেঞ্জ করা যায়, জাস্ট কালারের আগ দিয়ে আপনি কালারটা যেখানে শুরু হয় ওখানে মাউস কার্সারটা নিয়ে আসেন, এইখানে আপনি করবেন কি একটা ডিগ্রি দিবেন। ডিগ্রিটা কিরকম, যে 45
আমরা ধরেন 45 ডিগ্রি দিলাম, এরকম কিছু একটা দিলাম। তারপরে অবশ্যই আপনাকে কমা দিতে হবে। যতগুলো জিনিস ইউজ করবেন ততগুলোর পর কমা দিতে হবে। আমি একটা ডিরেকশন দিলাম, এটা দিয়ে বুঝায় যে কালার, এখানে হচ্ছে কালার অ্যাট্রিবিউট ভ্যালুটা দিবেন, আর এখানে আপনারা ডিরেকশন দিয়ে দিবেন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে জিনিসটা আপনার কালারটা শো করতে চান। তো আমি এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করতে চাইলে আমাকে কি করতে হবে, জাস্ট সেখানে এখানে কোডের মধ্যে 45 ডিগ্রি লিখলাম, তারপর কমা দিলাম, দেওয়ার পর এখানে আসার পর রিলোড দিই, দেখেন জিনিসটা আমার নিচ থেকে শুরু হয়েছে। ওকে, দেখছেন? আচ্ছা, এখন এই জিনিসটা দেখেন আমার হায়ার মি এই বাটনটার মধ্যে আমার লেখাটা একটু ছোট লাগতেছে দেখতে। তো আমি একটা কাজ করতে পারি, যে এখানে বলতে পারি যে ফন্ট ওয়েট বলে দিই যে ধরেন 600 পিক্সেল, 600 পিক্সেল না 600, এটা সংখ্যা। ঠিক আছে, এই যে দেখেন এখন জিনিসটা একটু সামান্য মোটা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, টেক্সট ট্রান্সফর্ম, ধরেন টেক্সট ট্রান্সফর্মটা আমি করে দিই আপার কেস। ঠিক আছে, আপার কেস করলাম। আপার কেস কেন করতে চাচ্ছি, এই জিনিসটাকে বড় করতে। ঠিক আছে, এই যে এরকম আপার কেস করে দিলাম। ওকে, আচ্ছা এখানে দেখেন একটা বর্ডার রেডিয়াস আছে, আমরা তাহলে একটা বর্ডার রেডিয়াস ইউজ করি। ধরেন বর্ডার রেডিয়াস যে কোনো একটা জায়গায় দিলেন, বর্ডার রেডিয়াস ধরেন আপনি 7 পিক্সেল দিলেন। আমরা হুবহু এটার মতো করার চেষ্টা করি, দেখি হয় কিনা। আচ্ছা, এই দেখেন 7 পিক্সেল হয়ে গেল। ঠিক আছে, সব বুঝতে পারছেন? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, জি ভাইয়া। আচ্ছা, তো সব বুঝতে পারছেন এটা কেমন জি করে ভাইয়া। আনলাম? এতক্ষণ পর্যন্ত কারো কোনো কনফিউশন? Yes. জি ভাইয়া না ভাই। বুঝলাম। আচ্ছা, তো দেখেন আমাদের মোটামুটি কাজ শেষ। আমরা চাইলে উপর থেকে একটা ধরেন সেকশনের মধ্যে আমরা একটা প্যাডিং দিতে পারি। আমরা এই জায়গাটায় আচ্ছা, পরের পার্টটুকু দেখি, তাহলে হয়ে যাবে। আচ্ছা, তো এরপরে কি আছে, এবার আমাদের এতটুকু কাজ কিন্তু মোটামুটি শেষ, তাই না? তারপর আমরা যেটা করতে পারি, ধরেন এখানে কি আছে, এখানে দেখেন সেম জিনিস, আপনি এটার মতো করে এটা যদি করতে পারেন, এখানে দেখেন অনেকটা সেম, জাস্ট ছবিটা আপনার, তার আগে আমাদের একটা কাজ করতে হবে, ব্যাকগ্রাউন্ড একটা ছবি বসাতে হবে। দেখেন ব্যাকগ্রাউন্ড একটা কেমন যেন একটা জিনিস দেখা যাচ্ছে, এটা কিন্তু একটা ছবি। আবার একটু যদি এখানে খেয়াল করেন, এই পাশটাতে খেয়াল করেন, এখানে ডেভেলপার লেখা ওয়াটারমার্কের মতো অনেকটা। সবাই একটু খেয়াল করেন, ডেভেলপার নামে একটা জিনিস আছে, জি হয়তো ভাইয়া। বোঝা যাচ্ছে না হয়তো জি ক্লিয়ারলি। জি ভাইয়া। আচ্ছা, হয়তো জি বা ভাইয়া। গেলে তো বুঝবেন। তো এখানে আমরা এই জিনিসটা আনতে ক্লিয়ার চাই। বোঝা যাচ্ছে না, বাট হ্যাঁ, আমরা এরকম একটা কিছু একটা অপোজিট ব্যাকগ্রাউন্ড আনতে চাই। কম। আনার জন্য কি করতে পারি, একদম সিম্পল। আমরা হচ্ছে ধরেন আহ, কোথায় আমরা দিতে পারি, আমাদের সিএসএস আসি, আমরা একটু খেয়াল করি কোডটা কোথায় দেওয়া যায়। আমাদের হচ্ছে সেকশনের ভিতরে দেখেন, আপনি চাইলে একটা যে কোনো একটা ক্লাস অ্যাপ্লাই করা পসিবল না? আমরা একটা এখানে একটা সেকশনের ভিতরে একটা ক্লাস দিয়ে দিই। ধরেন আমাদের এটাকে হিরো সেকশন, তো তো ধরেন আমরা হিরো সেকশন লিখলাম, এরকম হিরো সেকশন। ঠিক আছে, এটার মধ্যে আমরা একটা ছবি বসাবো। ওকে, আমরা এখানে আসি, আমাদের ধরেন বডি, তো এইখানে ধরেন একটা কাজ করি, এখানে এটারে স্প্যান দিয়ে দিই, স্প্যান দিই। আচ্ছা, এটা কেন চেঞ্জ করলাম, মানে নেম হাইলাইট ঝামেলায় না, যে আমরা হচ্ছে এই স্প্যানটারে হচ্ছে এখানে রাখি, মানে জাস্ট বুঝার সুবিধার্থে আর কি। ঠিক আছে, সেভ দিলাম, দেখি তো ছবিটা আবার চলে যায় কিনা। আচ্ছা, এটাও আছে সব ঠিকঠাক মতো, স্প্যানটা আছে জায়গা মতো। আচ্ছা, এটা উঠাই দিয়ে আমরা এই হিরো সেকশনের ক্লাসটা অ্যাপ্লাই করবো এখানে। আচ্ছা, আগে এটার আমি নাম দিছিলাম হচ্ছে আপনার ওই যে স্প্যানটার নাম দিছিলাম, একটা ক্লাস দিয়ে করছিলাম, তো আমি আপাতত স্প্যানে রাখলাম, ক্লাসের ওই নামটা অ্যাপ্লাই করলাম না। কেউ যদি মানে ভিডিও দেখে কনফিউজড হন তো বলে রাখলাম আর কি। আচ্ছা, তো আমাদের হিরো সেকশন নামে আমরা কি করছি, যে একটা হচ্ছে যে আমাদের পুরো সেকশন যেটা আছে, পুরো সেকশন আন্ডারে কি কি আছে আমাদের, এই যে এই ডিপটা আছে, তারপর আরেকটা ডিপ নিচে আছে হাফ উইড। সো আমি এমনভাবে একটু চিন্তা করি যে আমাদের ব্যাকগ্রাউন্ড আমরা নর্মালি কেমন করে দিতে পারি, আমাদের যদি পুরো একটা কন্টেন্টের মধ্যে দিতে হয়, কি ইউজ করা যেতে পারে। আমরা কিচ্ছু না, জাস্ট হচ্ছে আমাদের এই, অ্যাকাউন্ট ইমেল হ্যাঁ, এখানে অথবা একটা আসবো, এখানে আসার পর আমরা নর্মালি জাস্ট হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজটা বসাবো, ইমেজ নামে একটা প্রপার্টি দিব। আর হচ্ছে এখানে আমরা ইউআরএল লিখবো, লেখার পর এখানে কি দিব, আমরা আমাদের ছবিটা নিয়ে আসবো। আচ্ছা, ছবিটা লাগে, একটা ছবি বসাতে হলে আমাদের কি করতে হবে, ছবির লোকেশনে যাই আমরা, ছবির লোকেশনটা কোথায়, এইখানে আসি, এই যে এইখানে
এই যে এখান থেকে ধরেন সম্ভবত এটা টপ ব্যানার। আচ্ছা, এটারে কপি করে নিয়ে আসি। আচ্ছা, আমাদের পুরো এই যে এই জিনিসটারে কপি করলাম, করার পর হচ্ছে আমাদের প্র্যাকটিসে যাই। ক্লাস প্র্যাকটিস 16, এই যে এখানে নিয়ে আসলাম টপ ব্যানার, ঠিক আছে। আচ্ছা, এক কাজ করি, ওইটা ওপেন রাখি দুইটা একসাথে, তাহলে আমরা বার করতে সুবিধা হবে। আচ্ছা, থাকুক। ওকে। আচ্ছা, আমরা হচ্ছে টপ ব্যানার নামে একটা আমাদের ছবি নিয়ে আসলাম। ছবির নামটা হচ্ছে এই যেটা টপ ব্যানার, ঠিক আছে। আমরা ধরেন এটার নামটা দিলাম যে হিরো সেকশন, আমরা আমাদের মতো করে নাম দিয়ে নিলাম হিরো সেকশন, ঠিক আছে। হিরো সেকশন ডট পিএনজি এরকম একটা নাম দিলাম। আমরা আমাদের কোডে যাই, যাওয়ার পর এখানে কি করব, ইমেজ ফাইলের ভিতরে এই যে হিরো সেকশন ডট পিএনজি আছে, এটা আমি দিলাম, সেভ দিলাম। এবার যদি আমি রিলোড দিই, দেখি তো আসে কিনা ছবিটা। আচ্ছা, ছবিটা কিন্তু আমার এখানে শো করতেছে না। আমি যদি এখন এই যে এখানে ধরেন আপনার ফ্লোট লেফটটা যদি আমি উঠাই দিই, দেখি তো কি হয়। সেভ দিই। এই যে দেখেন, আমি ফ্লোট লেফটটা উঠাই দিলাম না, দেখেন সেকশনগুলো আলাদা আলাদা হয়ে গেল। আমরা কিন্তু আমাদের ছবিটা দেখতে পারতেছি। যখন আমরা ফ্লোট লেফট করে আমি জিনিসটাকে পাশাপাশি নিয়ে আসলাম, আমাদের এমনিতেই তো ছবির কোনো সাইজটা আমাদের ঠিক করা নাই, তাই না? তো যার কারণে ছবির এই সাইজটা আমাদের পুরোটা কি হাইড হয়ে গেছে। তো আমি এটা আবার আগের মতো করে দিই। তো আমরা একটু ছবি পজিশনিংটাকে একটু ঠিক করে নিব। রিলোড দিই, দেখবেন ছবিটা আমাদের ঠিকই আছে, কিন্তু আমাদের এটা শো করতেছে না। জাস্ট ওই ফ্লোট লেফট ইউজ করছি, আমাদের হাইট উইথ একটু ডিফারেন্সিয়েশন ক্রিয়েট হয়েছে, যার কারণে এটা আসতেছে না। এটাকে কেমন করে সেট করা যায়, আমরা একটা কাজ করতে পারি। যখন আমরা ফ্লোট লেফট দিছিলাম, দেখেন ছবিটা কিন্তু আমাদের রিপিট হচ্ছিল। একটু আবার দেখাই ছবিটা, যদি আমি এখানে এমন করে দেখাই, দেখেন ছবিটা কিন্তু আমাদের বারবার রিপিট হচ্ছে একই সেকশনের মধ্যে। দেখেন এই ডিপের মধ্যে রিপিট হচ্ছে, আবার এই ডিপের মধ্যে রিপিট হচ্ছে। তাহলে আমরা একটা কাজ করি, এইখান থেকে আসি, এখানে আসার পর ব্যাকগ্রাউন্ড রিপিট নামে একটা জিনিস আছে, ঠিক আছে। মানে ছবিটা তো মানে আমাদের বসাইছি, ঠিক না। এই ব্যাকগ্রাউন্ড রিপিটটা আমরা করব কি, যে নো রিপিট দিব। নো রিপিট দিলে কি হবে, আমার নো রিপিট দিলে যে জিনিসটা হবে, যে এখানে বারবার ছবিটা রিপিট হচ্ছে, সেই জিনিসটা আমার এটা হবে চলে না যাবে। আর কি। হ্যাঁ, তো আমি এটা রিলোড দিয়ে, দেখেন ছবির রিপিটেশনটা কিন্তু চলে গেছে। দেখেন এখন ছবিটা শুধুমাত্র আমার এক জায়গায় শো করতেছে। এবার তাহলে আমি আগের মতো করে ফ্লোট লেফট এটা উঠাই দিই, সেভ দিই। আমি এটা রিলোড দিই, দেখেন ছবিটা তাও আসতেছে না। ছবির সাইজটা একটু ঝামেলা হয়েছে। দাঁড়ান, একটা কাজ করি, একটা কাজ করা যায়, উপর থেকে হিরো সেকশন একটা প্যাডিং দিই, তো প্যাডিং টপ 60 পিক্সেল। এই যে এবার ছবিটা আইসা পড়ছে। আচ্ছা, আরেকটা কাজ করা যায়, আমাদের এখানে দেখেন পুরো বডির মধ্যে একটা মার্জিন সাইডে একটা আইসা রয়েছে। মার্জিনটা আমরা করবো কি, জিরো করে দিব, ঠিক আছে। এই দেখেন মার্জিন একটা আইসা রয়েছে, মার্জিনটা জিরো করে দিলাম। এখন ছবিটা সুন্দর মতো আইসা পড়ছে। জাস্ট একটা প্যাডিং দিয়ে নিলাম। ওই প্যাডিংটা ওই যে উপর থেকে আপনার পুরো উইডটাকে একদম উপরের দিকে নিয়ে গেছে। তো আমার উইড দেওয়া ছিল না, দেখে উইড না সরি মার্জিন দেওয়া ছিল না, বা প্যাডিং দেওয়া ছিল না। তো আমি প্যাডিং টপ দিয়ে করলাম কি, উপর থেকে একটু স্পেস কমাই নিলাম, যার কারণে ছবিটা সুন্দর মতো সেট হয়ে গেছে। দেখেন এখন দেখতেও ভালো দেখাচ্ছে। আচ্ছা, এবার একটা কাজ করা যায়, এইখান থেকে কোথায় আমাদের অ্যাঙ্কর বাটনটা আছে। আচ্ছা, অ্যাঙ্কর বাটনটা দেখি তো উপর থেকে মার্জিন টপ। আচ্ছা, উম, আচ্ছা, আমি বলে দিই যে হাফ উইথের ভিতরে, দেখি তো কাজ হয় কিনা। সেভ দিলাম। আচ্ছা, একটা কাজ করি, এটা ঝামেলা দেওয়ার দরকার নাই। আমরা উপর থেকে একটা আমাদের এই যে প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফের মধ্যে একটা আমরা প্যাডিং দিব, ঠিক আছে। এই যে এখানে একটা প্যারাগ্রাফ আছে না, প্যারাগ্রাফের মধ্যে একটা প্যাডিং দিব নিচে। ওকে, প্যারাগ্রাফটা কি আছে, প্যারাগ্রাফটা কোথায়, এই যে হাফ উইথের ভিতরে যে প্যারাগ্রাফটা আছে, ঠিক আছে। এই হাফ উইথের ভিতরে ডট হাফ উইথের ভিতরে যে প্যারাগ্রাফটা আছে, এখানে হচ্ছে প্যাডিং বটম, ঠিক আছে। বটম দিলাম 20 পিক্সেল। আচ্ছা, একটা প্যাডিং দিয়ে নিলাম আর কি আমাদের সুবিধার্থে। বাস এখন দেখতেও ভালো দেখাচ্ছে জিনিসটা।
সো আমাদের টপ সেকশনের কাজটুকু কিন্তু আমাদের মোটামুটি শেষ। এবার আমরা যদি পরের সেকশনে আসি, দেখেন জাস্ট সেম জিনিসটাই, খালি হচ্ছে আমাদের ছবিটা এই পাশে আসবে আর এই যে আমাদের লেখাগুলো ঠিক উল্টা পাশে আসবে। তাহলে আমরা একটু এটারে কইরা ফেলি। তাহলে আমরা এই জিনিসটাই কপি করি। ধরেন আপনার এই জিনিসটার আমরা পুরোটা কপি করে নিয়ে আসি সেকশনটা। এই অসময়ে কে ক্লাসে জয়েন করে? আমরা হচ্ছে এই সেকশনটারে কপি করলাম, কপি করে নিয়ে আসলাম। আচ্ছা আচ্ছা, এখন আপনাদের আরেকটা জিনিস দেখাই দিই। এই জিনিসটা আপনারা আপনাদের বুঝার সুবিধার্থে দেখতে পারেন যে আপনি কোনো একটা সেকশন শুরু করতেছেন, ওয়েবসাইট বড় বড় যখন ওয়েবসাইটে কাজ করবেন, যখন ক্লায়েন্টের কাজ করবেন, তখন আপনার এই জিনিসটা লাগবে যে একটা ওয়েবসাইটকে সুন্দরভাবে কোডিং করার সময় কয়েকটা জিনিস মাথায় রাখতে হয়। সেটাকে বলা হয় কমেন্টিং নামে একটা জিনিস আছে। এই কমেন্টিংটা তো আপনারা অলরেডি দেখছেন, কিন্তু কমেন্টিংটা আরও কয়েকটা জায়গার মধ্যে করবেন। সেটা হচ্ছে এই যে দেখেন আমি কি করতেছি, যে স্টার্ট হিরো সেকশন, মানে আমার হিরো সেকশনের কোডটা যেখানে শুরু হয়েছে, স্টার্ট হিরো সেকশন দিলাম। ঠিক আছে, এবার এটা কমেন্ট করলাম। তারপর আমার এই হিরো সেকশনটা আমার কোথায় এন্ড হয়েছে, এই জায়গাটায়। তা আমি করলাম কি, যে এখানে বললাম যে এন্ড হিরো সেকশন, এটার আমি কমেন্ট করে দিই। ব্যাস, তাহলে আমি বুঝতে পারবো না যে আমার এইখানে কোন লাইনের কোডটা করা হয়েছে। আমি একটা হাজার হাজার লাইনের একটা ওয়েবসাইট বানাইছি, মানে হাজার হাজার লাইন কোড করে একটা ওয়েবসাইট বানাইছি। আমি যখন আমার কোডটা দেখবো, বা আপনি যখন বড় বড় কোনো সফটওয়্যার ফার্মে কিংবা একটা ওয়েব ডেভেলপার হিসাবে কোনো একটা এজেন্সিতে জয়েন করবেন কিংবা ক্লায়েন্টের কাজ করবেন, তখন কিন্তু আপনার এই জিনিসগুলোকে খুব ভালো মতো লক্ষ্য করবে যে আপনার একটা কোডিং যে মানে স্টাইলটা আছে সেটা কতটুকু মানে আপনার মানে ভালো বা খারাপ। ঠিক আছে, যখন দেখবেন যে না আপনি একটা একটা কোড করছেন, এই কোডটার মধ্যে খুব সুন্দর একটা কমেন্টিং করে দিয়েছেন যে এইখানে আবার হিরো সেকশন শুরু হয়েছে, আপনার এখানে হিরো সেকশনটা এন্ড হয়েছে, এটা আপনি কোড করে বুঝাই দিয়েছেন, তাহলে কি হবে যে আপনার কোডটা আরেকজন দেখে কিন্তু বুঝতে পারবে। আর যখন আপনি কোনো একটা সফটওয়্যার ফার্মে যাবেন বা একটা এজেন্সিতে জয়েন করবেন বা যে কোনো একটা মানে ওয়েব ডেভেলপার হিসেবে কোথায় জয়েন করছেন, ওইসব জায়গায় যে জিনিসটা হয় যে আপনার একই কোড বা একই প্রোডাকশনের জিনিসগুলো, একই সফটওয়্যার বা একই ধরনের ওয়েব ডেভেলপার ওয়েব অ্যাপ্লিকেশন যে ডেভেলপ করতেছেন, সেই জিনিসগুলো রিইউজেবল হয়। রিইউজেবল বলতে যে আপনার কোডগুলো আরেকজন নিয়ে ব্যবহার করবে। আপনি একটা বিশাল একটা কোড করে গেছেন একটা ওয়েবসাইটে, কোনো কারণে আপনার প্রজেক্টটা আরেকজনের কাছে হ্যান্ড ওভার করছেন। এখন আরেকজন আইসা যদি আপনার কোড দেখতে যায়, মানে সে কিন্তু নাও বুঝতে পারে, তাই না? এটা তো খুবই স্বাভাবিক যে আপনি একভাবে কোডটা করছেন, এটা আরেকজন জি কিন্তু নাও ভাইয়া। বুঝতে পারে। সেক্ষেত্রে আপনার এই জিনিসগুলোকে আপনার খুব বেশি হেল্প করবে। যখন আপনি এভাবে করে কমেন্টিং করে দিবেন যে যেখানে যে কাজটা করতেছেন সেই জায়গায় উল্লেখ করে দিবেন, তখন জিনিসটা দেখতেও ভালো লাগবে এবং জিনিসটা বোঝার ক্ষেত্রে সুবিধা হবে। তাহলে আমরা এখন এইখানে আমাদের সেকশনটা কি হবে, সেকশনের নামটা দিই যে এটা হচ্ছে ধরেন ড্রিম বিগ, এরকম একটা সেকশনের নাম দিবেন আপনি। তো আমরা এখানে এই জিনিসটারে আমরা ড্রিম বিগ বানাই দিই। ঠিক আছে, ড্রিম, ধরেন ড্রিম সেকশন এরকম কিছু একটা দিলেন, ড্রিম সেকশন। ঠিক আছে, ড্রিম সেকশন দিলেন, বা সেকেন্ড সেকশন কিছু একটা দিলেন আপনি, স্টার্ট ড্রিম সেকশন। ঠিক আছে, ড্রিম সেকশন এরকম কিছু একটা দিলেন। আপনি এটাকে কমেন্ট করে নেন, মানে আপনি বুঝতে পারবেন যে এই জায়গাটার মধ্যে আমার কোড শুরু হয়েছে। তাহলে এবার আমরা একটা কাজ করি, এই জায়গার মধ্যে আমরা কি করছি, এটাতে তো কপি করে আনছি, কিন্তু এখানে কি, এখানে ছবিটা আগে আর এখানে হচ্ছে আপনার টেক্সটটা পরে। তো আমরা ছবিটারে উপরে নিয়ে আসি। ছবিটাকে আমি কাটলাম, কাটার পর এই জায়গাটার মধ্যে কপি করলাম, করার পর এটার উপরে নিয়ে আসলাম, এবার সেভ দিই। ঠিক আছে, যদিও এখন ঠিকমতো কাজ নাও করতে পারে, তারপর আমরা একটু দেখি কি হয়েছে পরিবর্তন। এই যে দেখেন ছবি আসছে, টেক্সট ছবিটা উপরে চলে গেছে, টেক্সটটা নিচে এসে পড়ছে, কোনো একটা ঝামেলা হয়েছে। তো আমাদের ঝামেলাটা ঠিক করতে হবে। ঠিক করার জন্য আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমাদের এখানে আমরা একটু ড্রিম সেকশনের ভিতরে কাজ করবো, রাইট? আচ্ছা একটু একটা সেকেন্ড, আমি একটু পানি খেয়ে আসি, গলা ভেঙে আসতেছে।
সবাই আছেন? হ্যালো। জি ভাইয়া। হ্যাঁ ভাই আছি। জি ভাই আছি। আচ্ছা, আমরা কোথায় যেন ছিলাম? আচ্ছা, এই জায়গাটা না? আচ্ছা, আমরা একটা কাজ করি এখানে। আমাদের হচ্ছে সেকশনটা শুরু কোথায়? এইখানে। তাহলে আমরা উম একটা কাজ করি। প্রত্যেকটা সেকশনে একটা প্যাডিং দিয়ে দিই। ঠিক আছে? প্যাডিং বা মার্জিন দিয়ে দিই। তাহলে হয়তো একটু ক্লিয়ার হয়ে যেতে পারে জিনিসটা। এই সেকশনটা কোথায় শুরু হইছে? আচ্ছা, এটার নাম কি? ড্রিম সেকশন। আচ্ছা, এই সেকশনটা আমরা ধরি। এই সেকশনটারে এবার এই সেকশনের উপরে স্টাইল প্রয়োগ করব। আচ্ছা, স্টাইল। এটার ভিতরে আমাদের একটা ছবি লাগবে ব্যাকগ্রাউন্ডে। তো আমরা এটা আপাতত রাখি এমনি। তারপর হচ্ছে আমাদের এটার ভিতরে একটা কি ছবি আছে। ছবিটারে আমরা চেঞ্জ করি। ছবিটা কোথায়? এই ছবিটা ধরেন আমরা অন্য আরেকটা ছবি বসাই। ধরেন এরকম একটা ছবি তো। আচ্ছা, সেম জিনিসটা এপ্লাই করি, কোনো প্যারা নেই। আচ্ছা, আমরা একটু ইন্সপেক্ট করি তো দেখি তো ছবিটা উপরে গেছে কেন? ছবিটা এই যে ছবিটা আমাদের, আচ্ছা এইটা আমাদের ড্রিম সেকশন, এটা হচ্ছে ছবি। আচ্ছা দাঁড়ান, এটারে একটু সেট করি ছবিটারে। আচ্ছা, ওকে। আচ্ছা, আমরা আলাদা আলাদা করে কোড করি, দেখি কোন একটা ঝামেলা আছে এটার মধ্যে। থাক, আমরা এটা কেটে দিই। হ্যাঁ, আমরা আমাদের মতো করে করি। আমরা এখানে ধরেন ফার্স্টে কি লিখবো? ড্রিম এরিয়াতে আমাদের একটা ছবি লাগবে প্রথমে। ছবি আমরা যেটা আছে ওইটাই বসাই। বসানোর পর এখানে একটা ডিপ তৈরি করি। এই তো ছবিটা এবার কিভাবে শো করে? ছবিটা বামেই শো করতেছে। আচ্ছা, এখানে আমাদের ইমেজটা কোথায়? ইমেজ। আচ্ছা দাঁড়ান, আমরা একটু বাগ ফিক্স করি। এটার মধ্যে কোনো একটা ঝামেলা আছে। ছবিটারে আমাদের বাম পাশে আনতে হবে, রাইট? আমাদের টপ ব্যানারটা কোথায়? দেখি তো, ইন্সপেক্ট কন্ট্রোল ইউ দেই তো। আচ্ছা, আমরা একটু কোডটা দেখতে থাকি যে কোডে একবারে কোথাও প্রবলেম আছে কিনা এখানে। আমাদের হাফ উইথ ছবিটা কোথায়? আচ্ছা, সিএসএসটা হচ্ছে এটা। এখানে ছবি হচ্ছে ফ্লট লেফট করা, একেবারে হাফ উইথ লেফট করা আছে ফ্লট। সবই তো ঠিক আছে। দুইটা ছবি এক তো এই কারণে হচ্ছে মানে দুইটাই ইয়াতে রাইটে চলে গেছে। আচ্ছা দাঁড়ান, আমরা তাহলে ছবিটা দেখে অন্য একটা ছবি দিয়ে। ছবি এক হলে সমস্যা হওয়ার কথা না। ছবির নাম চেঞ্জ করতে হবে না, মানে কি কয় যে লিঙ্ক চেঞ্জ করতে হবে। আচ্ছা, হইতে পারে ছবিটা আমাদের মানে সমস্যাটা হইতে পারে যে ছবির মধ্যে আমরা যে সাইডে হাফ উইথের পিছনে একটা ওই যে আপনার প্রত্যেকটা, কিন্তু আমরা হচ্ছে কি যে দুই পাশে আমরা আলাদা আলাদা নাম দিই না। আমরা করছি কি যে হাফ উইথ নাম দিয়ে দিছি, যার কারণে দুই পাশে সমানভাবে আমার কি যে সিএসএস টা অ্যাপ্লাই হচ্ছে। আপনি যদি চান দুইটা ডিভের মধ্যে আলাদা আলাদা ক্লাস অ্যাপ্লাই করতে পারেন। তো আমি যেহেতু শর্টকাটে করার জন্য একসাথে ক্লাস অ্যাপ্লাই করছি, যার কারণে এটা হইতে পারে। তাহলে আমরা দেখি একটু ছবি অন্য আরেকটা বসাই। ধরেন আমরা উম, কি বলে যে শাটার স্টকে যে, হ্যাঁ, একটা ছবি নামায় আনি। একটা ছবি, যে কোনো একটা ছবি পছন্দ করে আমরা একটা ছবি বসাবো। আগের মতো করে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে এডিট করে নিব ছবিটাকে। তা আমরা হচ্ছে উম, পুরো যে এখানে ধরেন বিজনেস। আরে ভাই তাড়াতাড়ি লোড হো। আমরা ভাই সেম ছবিটাকে একটা ডুপ্লিকেট করে নাম চেঞ্জ করে রিনেম করে দেওয়া যায় তো। রিনেম করা যায়। আমি অন্য কোনো একটা প্রবলেম আছে কিনা এটা চিন্তা করতেছি, দাঁড়ান দেখি তো। আচ্ছা, এটারে কপি করি। আচ্ছা, আমরা এটারে ধরেন ইমেজ 2 দিলাম। ঠিক আছে, আমরা এখানে আসি। আসার পর যে
আমরা পুরো সোর্সটা চেঞ্জ করে ফেলি, দেখি তো কাজ হয় কিনা। ছবি কাজ হচ্ছে না। এটা বুঝছে, ওই যে দুই পাশে বুঝছেন, আমি বলি সহজভাবে বুঝে বলি। আমরা দুইটা ক্লাসের জন্য কিন্তু আলাদা আলাদা আপনার হচ্ছে যে ক্লাস অ্যাপ্লাই, মানে দুইটা ডিভের জন্য আলাদা আলাদা ক্লাস অ্যাপ্লাই করি না, একটা দিয়ে আমি শর্টকাটে করে দেখাতে চেয়েছিলাম। সো ইমেজের সাইজটা যেহেতু অনেক বড়, এটার আমরা রিসাইজ করছি, তো যার কারণে আপনার এই জিনিসটা হয়েছে। তো সমস্যা নেই, এই জিনিসটা আমরা ফিক্স করব, এটারে ফিক্স করা যাবে, কোনো প্যারা নাই। আমরা তার আগে একটা কাজ করি, যে সেকশনগুলো আছে না, এটার একটা কিছু একটা করি। এই সেকশনটার মধ্যে আমরা একটা ধরেন হিরো সেকশনের মধ্যে প্যাডিং বটন দাঁড়ান, দেখি তো প্যাডিং বটন দিয়ে 100 পিক্সেলের একটা বটমের প্যাডিং দিই, তো দেখি তো কাজ হয় কিনা। তাও হচ্ছে না। না, একটা কাজ করি, এই যে সেকশনটা আছে এটার মধ্যে একটা মার্জিন দিই, মার্জিন টপ 100, মার্জিন টপ 100 পিক্সেল দিই, তাও কাজ হচ্ছে না। আচ্ছা, আমরা অন্য একটা ইমেজ আনি, ইমেজের সাইজটা অনেক বিশাল বড়, তো ইমেজের সাইজের জন্য কোনো একটা ঝামেলা হতে পারে। তো একটা কাজ করি, আমাদের এই ছবিটা কোথায় আছে, এই ছবিটা হচ্ছে এখানে, ধরেন আমি একটা ক্লাস দিয়ে দিই, এখানে একটা ক্লাস অ্যাপ্লাই করি, ক্লাসের নাম দিলাম ইমেজ 2, ঠিক আছে, img2, এবং একটা ক্লাসের নাম দিলাম। ওকে, এবার img2টার একটু দেখি সাইজ করা যায় কিনা, সেভ দিই। আমরা হচ্ছে এখানে একটা ক্লাসের নাম দিলাম যে img2 দিলাম। এবার এটার উইডথ দিলাম হচ্ছে ধরেন 80% দিলাম, 80% দিই। আচ্ছা, কেউ কি ক্লাসে জয়েন করতেছে? হোয়াটসঅ্যাপে কি আপনারা নক দিয়েছেন কেউ? আচ্ছা, যাই হোক। আচ্ছা, তাও কাজ হচ্ছে না। না, না ভাইয়া, হোয়াটসঅ্যাপে কেউ নক দেয় নাই। এই যে এই তো আমি পুরো কোডটা কাটি তো, এই তো অন্য কোনো সমস্যা আছে কিনা, তাহলে বুঝতে পারবো যে আমি কোড করতেছি, কোডের মধ্যে কোনো ঝামেলা নাই, অন্য কোনো প্যারা আছে কিনা একটু দেখে নিই। আমরা নর্মাল একটা হেডিং ইউজ করি, লরেম 20 দিই তো। দেখি এবার বুঝতে পারবো যে কোনো ঝামেলা আছে কিনা। দেখছেন সবগুলো বামে এসে পড়তেছে, এইখানে কোথাও একটা ঝামেলা হয়েছে। দাঁড়ান আমরা একটু আবার কোডটা একটু রিভিউ করি। আমাদের এই সেকশনটা ঠিক মতো এন্ড করা হয়েছে, ডিপ সবকিছু ঠিক আছে। ট্রিম সেকশন, আচ্ছা এটা উপরে আসতেছে কেন, এটা তো আমি ধরতে পারতেছি না, বারবার উপরে আসতেছে। তারা তো ইন্সপেক্ট করি, তো ইন্সপেক্ট করে আর দেখি সমস্যাটা কোথায়। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের সেকশন। আচ্ছা, আমি এই কোডটাই আরেকটা ইয়াতে পেস্ট করি, তো অনেক সময় একই কোডের মধ্যে ঝামেলা থাকতে পারে। আমি এটা সেভ দিই, হ্যাঁ। আচ্ছা দাঁড়ান, এটার মধ্যেই করা পসিবল। সবাই একটু অপেক্ষা করেন, দেখি আমরা একটু বাগ ফিক্স করি। আপনারাও ঝামেলাটা দেখলেন, আমিও দেখলাম।